এদিকে হঠাৎ করেই মাঠে নেমে পড়েছে আওয়ামী লীগ। জানাজা নামাজের মধ্যে জয় বাংলা স্লোগান দিয়ে রীতিমতো ঢাকা দখল করলো ছাত্রলীগের নেতাকর্মীরা। রণক্ষেত্রে উত্তল ঢাকা শাহবাগ, পুলিশের সাথে মুখোমুখি সংঘর্ষ। মাশরাফির বাবার কথাই কি উঠে আসলো এবং একজন মানুষ কখন বাধ্য হন এরকম কথা বলতে যে আমার মৃত্যু হলে আমার মরদেহটা যেন নড়াইলে না যায়। সত্যি সত্যি বিএনপির ক্ষমতা চলে যাওয়ার উপক্রম হয়েছে। বিএনপিকে ক্ষমতা থেকে হটানোর মহা আয়োজন চলছে চারদিকে। কোনো এক সেনাপ্রধান এসে দায়িত্ব নেবে যদি বিএনপি সরকার এখন পতন হয়। পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদল হতেই কি বদলে যাচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক? ক্ষমতায় এসেই কেন বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে মরিয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? তবে কি এক অজানা যুদ্ধের মেঘ জমছে বাংলার আকাশে? আর এতেই কি চ্যালেঞ্জের মুখে পড়ছে তারেক রহমান সরকার? দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। মাশরাফির বাবার কথাই কি উঠে আসলো এবং একজন মানুষ কখন বাধ্য হন এরকম কথা বলতে যে আমার মৃত্যু হলে আমার মরদেহটা যেন নড়াইলে না যায়। যে নড়াইলে গেলে তার ছোটবেলার বন্ধু মুচির কাজ করে, মুচির দোকান আছে, সেই মুচির দোকানে গিয়ে মুচি বন্ধুর পাশে বসে আড্ডা মারেন, হাসি ঠাট্টা করেন, একসাথে খাওয়া দাওয়া করেন। যে নড়াইলে গেলে পরিচিত বৃদ্ধ অনেকেই তাকে নাতি বলে জড়িয়ে ধরে, বাহানা করে আমার বাড়িতে তোমাকে এখনই যেতে হবে, চশমাটা পাল্টে দেওয়ার কথা বলেন, তোমারে আমি একটা নতুন চশমা কিনে দেব। যে নড়াইলে বিশ্বমানের একটা জিমনেশিয়াম তিনি তৈরি করে দিয়েছেন, নড়াইল এক্সপ্রেস এই ফাউন্ডেশনের অধীনে একেবারে নিজের উদ্যোগে নিজের খরচে। মাশরাফি নিজের মুখেই বলেছেন যে নড়াইলের জন্য আমি 5 বছর সময় পেয়েছি, 5 বছরের সব কিছু করেছি, শুধুমাত্র আমার আসনে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করা ছাড়া সব কিছুই করা হয়ে গেছে, কোনো কিছুই বাদ নেই। তিনি অনেকদিন আগে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি বিশ্বাস করতে চাই না যে নড়াইলবাসী আমার বাড়ি পুড়িয়েছে। এটা আমার পরিবারের, আমার বাবার অনেক সাধনার বাড়ি। সেই বাড়ি যখন পুড়িয়ে দিয়েছে তখন আমার কারো বিরুদ্ধে ক্ষোভ নেই, কোনো দুঃখ নেই, কোনো কিছু নেই, আমার কারো বিরুদ্ধে অভিযোগ নেই। হ্যাঁ, কষ্ট আছে, কিন্তু সেই কষ্টের পরিপ্রেক্ষিতে কারো উপরে আমার কোনো অভিযোগ নেই। এবং বলছেন যে আমি কার বিরুদ্ধে অভিযোগ করব? আমি আমার নড়াইলবাসীর বিরুদ্ধে অভিযোগ করব? যে নড়াইলবাসীকে ভালোবেসে আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি সেটা আমি পারবো না। আমি আমার নড়াইলবাসীর বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারবো না। আজকে যে সরকার আছে, আগামীকালকে যে সরকার আসবে, পরশু যে সরকার আসবে, কোনো সরকারের কাছেই আমি এর বিচার চাইব না। আমি এই ব্যাপারটা ভুলে গেছি এবং ভাবতে চাই হয়ে গেছে, যা হয়েছে সেটা তো আর ফেরত আসবে না। সব থেকে মজার ব্যাপার হচ্ছে, কালবেলার অনুসন্ধানী এই প্রতিবেদনে আমরা দেখেছি ডুপ্লেক্স এই বাড়িটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে। সেখানে মৌমাছি বাসা বেঁধেছে, মৌমাছি তো ঠিক না, ডাঁশ মাছি বড় বড় বাসা বেঁধেছে।
একটা পরিত্যক্ত পুরো বাড়িতে রূপান্তরিত হয়েছে সেটি। সেখানে মাশরাফির পরিবার, বাবা মা কেউ থাকেন না, তারা সেখান থেকে অনেক দূরে মাশরাফির দাদার বাড়িতে থাকেন। সেখানেই কালবেলা মাশরাফির বাবার সঙ্গে কথা বলেছেন এবং তাদের যে করুণ অবস্থা, 2 বছর হলো কিভাবে দিন যাপন করছেন, মাশরাফি কোথায় কখন থাকে ঠিক নাই, কথা বলেন না ঠিক মতো, কথা বলার শক্তি পান না, নড়াইলে আসেন না, এই ব্যাপারগুলো বলেছেন, বলার চেষ্টা করেছেন, তার সমস্ত কষ্টগুলো উগরে দিয়েছেন এবং বলেছেন যে মাশরাফি এই নড়াইলবাসীর জন্য কি না করেছে। একটি টাকার, আমার পরিবারের কোনো সদস্য একটি টাকার কোনো ধান্দাবাজি, কোনো সুবিধা নেয়ার পরিবর্তে বরং আরও মাশরাফি নিজের রক্ত ঘামানো যে টাকা, সেই টাকা খরচ করে মানুষের জন্য কাজ করেছে। সেই নড়াইলবাসী যখন মাশরাফির বাড়ি পুড়িয়ে দেয়, তখন আসলে কিছুই বলার থাকে না এবং মাশরাফির বাবা প্রথমবারের মতো এই তথ্য কালবেলাতে বললেন যে মাশরাফি তাকে বলেছে, বাবা আমি যদি মারা যাই আমার লাশটা নড়াইলে নিও না। একজন মানুষ কতটা দুঃখ পেলে, কতটা কষ্ট পেলে এই কথাটা বলতে পারে। মাশরাফির বিরুদ্ধে অনেক ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে প্রফেসর ইউনূসের আমলে, তার বিরুদ্ধে মামলাও দেওয়া হয়েছে, কিন্তু একটা জিনিস স্বস্তির ছিল যে দেশে থাকা সত্ত্বেও মাশরাফিকে প্রফেসর ইউনূস তার সরকার গ্রেপ্তার করেনি। কারণ পৃথিবীর কেউই বিশ্বাস করবে না যে মাশরাফি এই ধরনের যে 24-এর আন্দোলন এবং আন্দোলন প্রতিহত করার জন্য সরকারের যে সকল কার্যক্রম, সেই কার্যক্রমে মাশরাফি বিন্দুমাত্র তার কোনো অংশগ্রহণ রেখেছিল। সেটা পরবর্তীতে তিনি বিভিন্ন লেখায়, বিভিন্ন বক্তব্যে প্রকাশও করেছেন এবং রাজনীতি করাটা তার হয়তো ভুল সিদ্ধান্ত ছিল, রাজনীতিতে আসাই ভুল ছিল কিনা, এই ধরনের একটা খেদোক্তিও তার মধ্য থেকে বেরিয়েছিল। অনেক কথা বলেছেন, নড়াইলবাসীর বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই, কোনো সরকার কখনো আসলেও এই ব্যাপারে কোনো ধরনের কোনো অভিযোগ তার কাছে করবেন না, এরকম বক্তব্য তিনি দিয়েছিলেন। কিন্তু তার বাবা যেটা বললেন কালবেলাকে, যে তার মৃত্যুর পরে মাশরাফি চান না যে তার কবরটা নড়াইলে হোক, তার মরদেহটা নড়াইলে যাক। এই বক্তব্যেই বোঝা যায় যে কতটা কষ্ট দিয়েছে নড়াইলবাসী। অথচ আওয়ামী লীগের বহু বিতর্কিত এমপি মন্ত্রীদের কথা তো আমরা শুনেছি, অনেক বিতর্কিত কাজ করেছে, অনেকে টাকার পাহাড় বানিয়েছে, অনেকে বিদেশে সাম্রাজ্য কিনেছে, অনেকে দেশের মধ্যে বহু কিছু করেছে, অনেকে ইয়াবা ব্যবসা করেছে, অনেক কিছুই তো আমরা শুনেছি। কিন্তু মাশরাফির দায়িত্ব পালনের ওই 5.5 বছর, সেই 5.5 বছরে মাশরাফি ব্যাপারে পজিটিভ কথা ছাড়া একটি নেগেটিভ কথা আমরা কখনো শুনিনি। আওয়ামী লীগের যে মুষ্টিমেয়, আপনি যদি আওয়ামী লীগের 5 জনের তালিকা করতে চান যে এরা ফ্রেশ, এদের কোনো কলঙ্ক নেই, তাহলে অবশ্যই আপনাকে সেই তালিকায় মাশরাফির নাম আনতে হবে। সাকিব আল হাসানকে নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, সাকিব আল হাসানকে ভালোবাসে না মাগুরার কিছু মানুষ, সেই ব্যাপার হতে পারে, সেটা বিশ্বাসযোগ্য হতে পারে, সাকিবের অনেক সমালোচনার দিক আছে, কিন্তু মাশরাফি, ব্যক্তি মাশরাফি, এমপি মাশরাফি এবং পরবর্তীতে হুইপ মাশরাফি, কোনো মাশরাফিকে শুধুমাত্র আওয়ামী লীগ করাটা তার অপরাধ এটা যদি না ধরেন আপনি, তাহলে কোনোভাবেই তাকে অপরাধী হিসেবে ভাবনার কোনো জায়গা থাকতে পারে না। কিন্তু মজার ব্যাপার আমরা দেখলাম যে আপনারা কালবেলার এই শিরোনামটা দেখে নিতে পারেন, যে নিউজটা কালবেলা ফেলে দিয়েছে। আমরা গত রাত 3টার দিকে আবার এটা যাচাই করেছি, তখন আমরা কালবেলাতে এই নিউজ আর খুঁজে পাইনি। তাদের এই নিউজটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না, বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ। কালবেলার এই নিউজ, এই শিরোনামে মাশরাফির বিষাদগ্রস্ত একটা ছবি দিয়ে এই শিরোনামে করা নিউজটা তারা ফেলে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কালবেলা গভীর রাতে এই নিউজটা ফেলে দিল কেন? কি এমন ঘটলো যে কালবেলাকে এই নিউজ ফেলে দিতে হলো? দর্শক, আপনার কাছেও সেই প্রশ্ন। এখন তো প্রফেসর ইউনূস সরকার নেই, তাহলে কেন এই ঘটনা ঘটল? আপনার জানা থাকলে, কিংবা মাশরাফির ওই বক্তব্য যে মারা গেলে আমার লাশটাও যেন নড়াইলে না যায়, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এই অমানবিক বাংলাদেশটা আমরা কি চেয়েছিলাম? মাশরাফির বাবা এটাও বলেছেন যে ভালো মানুষের রাজনীতি নেই, রাজনীতিকে অনেকে ভালোবাসে, রাজনীতির নেতাদের অনেকে ভালোবাসে, কিন্তু ভালো মানুষের জন্য রাজনীতি না, রাজনীতিটা আর ভালো মানুষের জন্য নেই, ওখানে ভালো মানুষ গিয়ে আসলে কোনো মূল্য পাবে না। এটাই কি বাংলাদেশের রাজনীতির পরিণতি হবে? পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদল হতেই কি বদলে যাচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক? ক্ষমতায় এসেই কেন বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে মরিয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? একদিকে ঢাকা ইসলামাবাদ সামরিক দহরম মহরম, অন্যদিকে দিল্লির চিকেন স্নেক রক্ষার তৎপরতা, কলকাতার বুকে হামলার হুমকি দিচ্ছে পাকিস্তান। তবে কি এক অজানা যুদ্ধের মেঘ জমছে বাংলার আকাশে? আর এতেই কি চ্যালেঞ্জের মুখে পড়ছে তারেক রহমান সরকার? শনিবার শপথ আর সোমবারই বড় সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়ে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া 45 দিনের মধ্যে
বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। বাংলাদেশের সাথে থাকা সীমান্তে যেসব জায়গায় এখনো বেড়া নেই সেখানে জমি অধিগ্রহণের কাজ শেষ করা হবে মাত্র ৪৫ দিনে। দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস। বিজেপির অভিযোগ ছিল ভোট ব্যাংকের রাজনীতি আর অনুপ্রবেশের মদতে সীমান্ত অরক্ষিত রাখা হয়েছে। কিন্তু এবার আর সময় নষ্ট করতে নারাজ বিজেপি সরকার। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে পশ্চিমবঙ্গে ২,২১৬ কিলোমিটারের সীমান্তের বড় একটি অংশ এখনও বেড়াহীন, বিশেষ করে জলাভূমি এবং পাহাড়ি এলাকা। দেশটির অভিযোগ এই জায়গা দিয়েই চলছে ভারত বিরোধী ষড়যন্ত্র। এই পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে শিলিগুড়ি করিডোর, যাকে বলা হয় চিকেন স্নেক। মাত্র ২২ কিলোমিটার চওড়া এই ভূখণ্ডই ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলকে জুড়ে রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার সতর্ক করেছেন এই এলাকা নিয়ে। অভিযোগ উঠেছে ভারতের বুক চিরে উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার নীল নকশা তৈরি হচ্ছে। শিলিগুড়ি করিডোরের খুব কাছেই বাংলাদেশের ভেতরে চীনের বিশেষ ঘাঁটি তৈরির খবর ঘুম কেড়েছে দিল্লির। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে যে রাজনৈতিক ডামাডোল তৈরি হয়েছে তাতে ভারতের উদ্বেগ বেড়েছে বহুগুণ। ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টাদের একাংশ এবং এনসিপি ও জামাতের কিছু নেতা চিকেন নেক্স দখলের হুমকি দিয়েছিল, যা হালকাভাবে নেয়নি ভারত। এই ঘটনা প্রবাহে ঘি ঢেলেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সরাসরি হুমকি দিয়েছেন ভারতের যে কোনো দুঃসাহসের জবাব দেওয়া হবে কলকাতায় হামলা চালিয়ে। কাকতালীয় হলেও সত্য, গত ৮ মে তারেক রহমান সরকার আসার পর প্রথমবারের মতো বাংলাদেশে পা রেখেছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রেজা নকভি। এখানেই শেষ নয়, গত ১০ মে বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে, যার নেতৃত্বে ছিলেন এয়ার ভাইস মার্শাল ঔরঙ্গজেব আহমেদ। ২০২৫ সালে ভারতের অপারেশন সিঁদুরের জবাবে পাকিস্তান যে পাল্টা সামরিক অভিযান অপারেশন বুনিয়ান উন মারসুজ শুরু করেছিল, তার প্রধান মুখ ছিলেন এই ঔরঙ্গজেব আহমেদ। এখন প্রশ্ন জাগে, বাংলাদেশ কেন হঠাৎ পাকিস্তানের দিকে ঝুঁকছে? ভারতের গোয়েন্দা রিপোর্টস বলছে শিলিগুড়ি করিডোরের খুব কাছেই বাংলাদেশে বিশেষ ঘাঁটি তৈরি করার পরিকল্পনা করছে চীন। আর এই ত্রিভুজ অর্থাৎ চীন, পাকিস্তান, বাংলাদেশ যদি সামরিকভাবে এক বিন্দুতে মিলিত হয় তবে ভারতের শিলিগুড়ি করিডোর এক ভয়াবহ ঝুঁকির মুখে পড়বে। তাই পাকিস্তানের সাথে বাংলাদেশের এই ক্রমবর্ধমান সামরিক ঘনিষ্ঠতা ভারতকে আরও সতর্ক করেছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক স্পষ্ট করে দিয়েছেন শিলিগুড়ি করিডোরের নিরাপত্তায় কোনো ফাঁক রাখা হবে না। এতদিন মমতা সরকারের বিরুদ্ধে কেন্দ্র যে অসহযোগিতার অভিযোগ তুলত, শুভেন্দু সরকার তা মুছে ফেলতে চাইছে। তাহলে ভারত কি সত্যিই শঙ্কিত? উত্তর হলো ভারত বেশি সতর্ক। কারণ ভারতের উত্তর এবং পূর্ব উভয় দিক থেকেই যদি বৈরী পরিস্থিতি তৈরি হয় তবে ভারতকে টু ফর ওয়ার অর্থাৎ দুই দিকেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এখন প্রশ্ন হলো, ভারতের এই কড়া ব্যবস্থা এবং পাকিস্তান প্রীতি কি তারেক রহমান সরকারকে ঝুঁকিতে ফেলবে? আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশ যদি ভারতের নিরাপত্তার উদ্বেগকে গুরুত্ব না দিয়ে কেবল পাকিস্তানের সাথে সামরিক আতাত বাড়াতে থাকে তবে দিল্লিও হাত গুটিয়ে বসে থাকবে না। অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে বাংলাদেশ ভারতের ওপর অনেকাংশেই নির্ভরশীল। সীমান্ত বন্ধ হওয়া বা সীমান্তে কড়াকড়ি বাংলাদেশের সাধারণ মানুষের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তারেক রহমান সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ দিল্লি আর ইসলামাবাদের মধ্যে ভারসাম্যের রাজনীতি বজায় রাখা। যখন কোনো দেশ তার সীমান্তকে দ্রুত সুরক্ষিত করতে চায় তখন বুঝতে হবে সেখানে শুধু নিরাপত্তা নয়, রাজনৈতিক আশঙ্কাও কাজ করছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এসেই যে সিদ্ধান্ত নিয়েছে তা স্পষ্টভাবে দেখাচ্ছে ভারত এখন বাংলাদেশের সীমান্তকে নতুন কৌশলগত দৃষ্টিতে দেখতে শুরু করেছে। চিকেন স্নেক, পাকিস্তান, চীন, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন সবকিছু মিলিয়ে দক্ষিণ এশিয়ার নতুন এক ভূ রাজনৈতিক অধ্যায় শুরু হচ্ছে। এই উত্তেজনা কি শুধুই নিরাপত্তা প্রস্তুতির পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, নাকি ভবিষ্যতে ভারত বাংলাদেশ সম্পর্কের ভেতরে আরও গভীর অবিশ্বাস তৈরি করবে? তারেক রহমানের সরকারের বয়স 2 মাস পেরিয়েছে মাত্র।
কোন রকম ফিজিবিলিটি স্টাডি, বিশেষজ্ঞ মতামত ছাড়াই সরকার $3 বিলিয়ন পদ্মা ব্যারেজ করার ঘোষণা দিয়েছে। শেখ হাসিনা পদ্মা ব্রিজ করেছিল না, পদ্মা ব্যারেজ তো করতেই হবে। খুনের অভিযোগে অভিযুক্ত সরকারের সড়ক ও সেতু মন্ত্রী বলে দিল যে ফিজিবিলিটি হয়ে গেছে। কখন শুরু করেছিল ফিজিবিলিটি? $3 বিলিয়ন কোন প্রজেক্টের ফিজিবিলিটি 2 মাসেই করা সম্ভব? নাকি এটা সেই আমেরিকার সঙ্গে চুক্তির মতোই নির্বাচনে জয়লাভ করার জন্য পদ্মা ব্যারেজের জন্য চুক্তি করা হয়ে গেছিল কারোর সঙ্গে, এমন কিছু? নাকি শেখ হাসিনা পদ্মা ব্রিজ করেছেন, তারেক রহমানকে তো কিছু না কিছু করতেই হবে। করতে পারবেন কি পারবেন না সেটা পরের বিষয়, ঘোষণা তো দেওয়া গেল। আরেকটা কথা, মেগা প্রজেক্ট মানেই মেগা দুর্নীতি। বাংলাদেশের সাধারণ মানুষের ঘামের টাকায় সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রায় 35,000 কোটি টাকা ব্যয়ে $3 বিলিয়ন পদ্মা নদীর ওপর এই নতুন ব্যারেজ নির্মাণের এক চরম আত্মঘাতী এবং অবিবেচনা প্রসূত সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বুধবার তারেক রহমানের নেতৃত্বাধীন একনেকের সভায় এই মেগা প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি অত্যন্ত গর্ব ভরে গণমাধ্যমের সামনে এটাকে তাদের মাস্টার মাইন্ড প্রকল্প, এই শব্দটি লক্ষ্য করুন, মাস্টার মাইন্ড প্রকল্প। ডক্টর ইউনূসের সেই মাস্টার মাইন্ডের কথা মনে আছে না? এবং দীর্ঘদিনের লালিত নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন বলে দাবি করছেন। তারা জাতিকে স্বপ্ন দেখাচ্ছেন যে এই ব্যারেজ হলে গড়াই, মধুমতি, হিসনা, মাথাভাঙা, চন্দনা, বারাশিয়া, বড়াল এবং ইছামতির মতো দক্ষিণ পশ্চিমাঞ্চলের মৃতপ্রায় নদীগুলো নাকি রাতারাতি পুনরুজ্জীবিত হয়ে উঠবে। 24টি জেলার 7 কোটি মানুষ এর সুফল ভোগ করবে এবং 2033 সালের মধ্যে 3টি পানি বিদ্যুৎ কেন্দ্র এবং 7টি স্যাটেলাইট শহর গড়ে উঠবে। বেশ কিন্তু এই গালভরা রাজনৈতিক বুলির আড়ালে লুকিয়ে আছে দেশের নদীমাতৃক অস্তিত্ব এবং সামগ্রিক ইকোসিস্টেম বিলীনের এক গভীর ষড়যন্ত্র। যে সরকার অবৈধ ইউনূস সরকারের গর্ভ থেকে জন্ম নিয়েছে এবং তথাকথিত গণ অভ্যুত্থান বা বিপ্লবের নামে যে জুলাই সন্ত্রাসীরা দেশের রাজপথে রক্তের হোলি খেলেছে, তাদের উপর ভর করে ক্ষমতায় আসা এই গোষ্ঠীর কাছে দেশের পরিবেশ, প্রকৃতির চেয়ে রাজনৈতিক চমক, মেগা দুর্নীতির সুযোগই যে বেশি আকর্ষণীয়, তাই প্রকল্প থেকে অত্যন্ত নগ্নভাবে উন্মোচিত হয়েছে। তারেক রহমানের এই সরকার মূলত অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ ছাড়া কিছুই নয়, যা দেশের দীর্ঘমেয়াদী স্বার্থ বিকিয়ে দিয়ে নিজেদের সাময়িক রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে। আপনাদের মনে করিয়ে দিয়ে কথা বলার আরেকটি কারণ হচ্ছে এই পদ্মা ব্যারেজ নিয়ে কিন্তু ডক্টর ইউনূসের সরকার নাড়াচাড়া শুরু করেছিল এবং রাতারাতি তারা এটির অনুমোদনও প্রায় দিয়ে দিয়েছিল। শেখ হাসিনার সরকার এটা বাদ দিয়েছিল, কারণ শেখ হাসিনার সরকারের ফিজিবিলিটি স্টাডির ফলে বোঝা গিয়েছিল যে এই পদ্মা ব্যারেজ উপকারের বদলে অপকারী বেশি করবে। পরিবেশগত কোনো বস্তুনিষ্ঠ, যুগোপযোগী এবং আন্তর্জাতিক মানের সমীক্ষা ছাড়া এত বড় একটি মেগা প্রকল্প হাতে নেওয়ার মানে হলো পুরো দেশটাকে একটি অনিবার্য খাদের কিনারার দিকে ঠেলে দেওয়া। ব্যারেজ তো আর জাদুর কাঠি নয় যে সেটি মাটি ফুঁড়ে শূন্য থেকে পানির জন্ম দেবে। এটি মূলত নদীর মূল খাত থেকে, মানে গঙ্গা থেকে পানি অন্যদিকে সরিয়ে দেবে, সেটাই তো বলা হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই নদীর ভাটি অঞ্চলে পানির ন্যায্য অধিকার থেকে চিরতরে বঞ্চিত হয় কিনা সে প্রশ্নটি তো থাকছে। প্রতিবেশী দেশের ফারাক্কা বাঁধের কারণে আমরা গত কয়েক দশক ধরে মর্মান্তিক ভাবে দেখছি কিভাবে উজানে পলি জমে নদীর তলদেশ ভরাট হয়ে যায়। ঠিক একইভাবে প্রস্তাবিত পদ্মা ব্যারেজের ফলে পাংশা থেকে রাজশাহী পর্যন্ত প্রায় 145 কিলোমিটার নদীর উজানে ভয়াবহ মাত্রায় পলি জমে তলদেশ ভরাট হবে, যার অবশ্যম্ভাবী পরিণত হবে প্রলয়ঙ্কারী বন্যা এবং 2 তীরে অভাবনীয় মাত্রায় নদী ভাঙন। পদ্মাকে তো আপনারা চেনেন। এই পদ্মা ব্রিজ করতে গিয়ে শুধুমাত্র নদী রক্ষা বা এই যে নদী শাসনে কি পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। ভারতের বিহারে ফারাক্কার উজানে পাটনা পর্যন্ত গঙ্গার তলদেশ 20 ফুট পর্যন্ত উঁচু হয়ে যাওয়ার যে দুঃসহ এবং ভয়াবহ অভিজ্ঞতা রয়েছে, যে কারণে খোদ বিহারের মুখ্যমন্ত্রী ফারাক্কা বাঁধ ভেঙে ফেলার জোর দাবি তুলেছিলেন। সেখান থেকেও এই নির্বোধ সরকার কোনো শিক্ষা গ্রহণ করছে না, কোনো ফিজিবিলিটি তো হয়নি। এই ব্যারেজে শুষ্ক মৌসুমে যেটুকু পানি গড়াই বা দক্ষিণ পশ্চিমে সরানো হবে, ঠিক ততটুকু পানি দেশের মধ্যমাঞ্চল এবং মেঘনা মোহনা থেকে চিরতরে হারিয়ে যাবে। এর ফলে আড়িয়াল খাঁ সহ মধ্যমাঞ্চলের শাখা নদীগুলো শুকিয়ে কাঠ হয়ে যাবে, আর পানি প্রবাহের অভাবে মেঘনা মোহনা দিয়ে সাগরের লবণাক্ততা হু হু করে গ্রাস করবে দেশের ভেতরের বিস্তীর্ণ কৃষিজমি এবং জনপদকে। একটি বদ্বীপ বা ডেল্টা হিসাবে বাংলাদেশের গঠনের যে স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়া, তা পলিপ্রবাহ ব্যাহত হওয়ার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। একথা আমার নয়, আমি নদী বিশেষজ্ঞ নই। এই কথা বলেছেন একজন নদী বিশেষজ্ঞ যিনি জাতিসংঘে কাজ করেছেন, ডক্টর নজরুল ইসলাম। প্রথম আলোতে প্রকাশিত হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই ব্যারেজ নির্মাণের পেছনে সুগভীর ভূ রাজনৈতিক সমীকরণ। আন্তর্জাতিক নদী আইনের অধীনে ভারতের কাছ থেকে গঙ্গার পানির ন্যায্য হিস্সা আদায়ের যে জোরালো আইনি এবং নৈতিক অধিকার বাংলাদেশের রয়েছে, যা শেখ হাসিনার আমলে এবং তার পিতার আমলে বাংলাদেশ আদায় করেছিল, এই প্রকল্প বাস্তবায়িত হলে তা চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে। কেন হবে বলছি? ভারত তখন আন্তর্জাতিক সম্প্রদায়কে খুব সহজেই বুঝিয়ে দেবে যে বাংলাদেশ তো নিজেদের ব্যারেজ দিয়ে দক্ষিণ পশ্চিমের পানি সংকট মিটিয়েই ফেলেছে, সুতরাং গঙ্গার হিস্সা বা ফারাক্কা নিয়ে আর কোনো আলোচনা বা দেন দরবারের অবকাশ নেই। বেশ ভালো। কিন্তু মূলত এই কারণেই ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের ভেতর পদ্মা ব্যারেজ নির্মাণের বিষয়ে ভেতরে এত উৎসাহ দেখিয়ে আসছে।
শেখ হাসিনা সেটা করেননি। শেখ হাসিনা ভারতের এই চাপ উপেক্ষা করতে পেরেছিলেন। তারেক রহমান তো মুচলেকা দিয়ে এসেছেন, আমরা যে বারবার বলি তারেক রহমান ক্ষমতায় এসেছেন মুচলেকা দিয়ে, এটা আরেকটা মুচলেকা। আর এখন সেই বিদেশি প্রভুদের খুশি করতেই তারেক রহমানের নেতৃত্বাধীন এই নতজানু সরকার দেশের স্বার্থ নির্লজ্জভাবে বিকিয়ে দিচ্ছে। দেশ বিকিয়ে দিয়েছেন শেখ হাসিনা ভারতের কাছে, কথা আমরা সবসময় শুনেছি। অথচ দেখুন, ভারতের ক্রমাগত চাপের মুখেও শেখ হাসিনা এই পদ্মা ব্যারেজ বাতিল করে দিয়েছিলেন। আন্তর্জাতিক নদ নদীর ব্যবহার বিষয়ক জাতিসংঘের 1997 সালের চুক্তি স্বাক্ষর করে ভারতের কাছ থেকে গঙ্গার শুষ্ক মৌসুমের প্রবাহে বাংলাদেশের হিস্সা বৃদ্ধির জন্য জোর প্রচেষ্টা চালানোর বদলে তারেক রহমানের সরকার তড়িঘড়ি করে নিজেদের টাকায় এই আত্মঘাতী ব্যারেজ প্রকল্প হাতে নিয়েছে। এখানে আমাদের অবশ্যই চিহ্নিত যুদ্ধাপরাধীর দল জামায়াত ইসলামী এবং তাদের উগ্রবাদী অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবিরের দেশবিরোধী ভূমিকা নিয়েও কঠোর প্রশ্ন তুলতে হবে। দেশের যখন এত বড় একটি সর্বনাশ হতে চলেছে, তখন তথাকথিত ইসলামী লেবাসধারী এই গোষ্ঠীটি একেবারে রহস্যজনকভাবে নীরব। মানে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি মানে ঢাকা ঢাকা স্লোগান দেওয়া এনসিপি কই আজকে? কারণ ক্ষমতার উচ্ছিষ্ট ভোগ করতে তারা বর্তমানে সরকারের এই পরিবেশ বিধ্বংসী এবং আত্মঘাতী সিদ্ধান্তের নীরব সমর্থক হিসেবে কাজ করে যাচ্ছে। তারা এবং জুলাই সন্ত্রাসীরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এমন এক সীমাহীন অরাজকতার দিকে ঠেলে দিয়েছে, যেখানে দাঁড়িয়ে তারেক রহমানের সরকার কোনো প্রকার জবাবদিহিতা স্বচ্ছতা ছাড়াই জনগণের ট্যাক্সের 35,000 কোটি টাকার হরিণ লুট করার অবাধ সুযোগ পাচ্ছে। 71-এর পরাজিত শক্তিরা কখনোই বাংলাদেশের ভৌগোলিক এবং অর্থনৈতিক সমৃদ্ধি চায়নি। আর আজও তারা দেশের নদীমাতৃক মানচিত্রকে ধ্বংস করার এই ষড়যন্ত্রে নেপথ্যে প্রেরণক হিসেবে ভূমিকা রাখছে। শেখ হাসিনার সরকার যখন দেশি বিদেশি নানামুখী ষড়যন্ত্র মোকাবেলা করে সম্পূর্ণ নিজেদের অর্থায়নে প্রবল দেশপ্রেম এবং অসীম সাহসিকতার সাথে প্রমত্ত পদ্মার বুকে পদ্মা সেতু নির্মাণ করেছিলেন, তা সারা বিশ্বে বাংলাদেশের অর্থনৈতিক এবং প্রকৌশলগত সক্ষমতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। সেই ইতিহাস সৃষ্টিকারী সাফল্যের প্রতি চরম রাজনৈতিক আক্রোশ আর ভয়াবহ হীনমন্যতা থেকেই কি বর্তমান বিএনপি সরকার এই ব্যারেজ নির্মাণের ফাঁকা আওয়াজ এবং প্রোপাগান্ডা শুরু করেছে? শেখ হাসিনা সেতু করেছেন, তাই জবাব হিসেবে আমাকে একটি ব্যারেজ অন্তত করে দেখাতে হবে, এমন শিশুতোষ জেদ এবং রাজনৈতিক জিজ্ঞাসা থেকেই জন্ম নিয়েছে এই চরম অবাস্তব এবং ভিত্তিহীন মেগা প্রকল্প। একটি পরিবহন অবকাঠামোর সাথে একটি অত্যন্ত সংবেদনশীল নদী নিয়ন্ত্রণ কাঠামোর যে যোজন যোজন পার্থক্য রয়েছে, সেই ন্যূনতম কাণ্ডজ্ঞানও এই সরকারের নীতি নির্ধারকদের নেই। থাকবে কেন বলুন? মুচলেকা মুচলেকা মুচলেকা। প্রকৌশলগত এবং কারিগরি দিক থেকেও এই প্রকল্প একটি চরম ব্যর্থতার জ্বলন্ত দলিল হয়ে উঠতে যাচ্ছে। শুষ্ক মৌসুমের কথা মাথায় রেখে বর্ষা মৌসুমে ব্যারেজে পানি জমিয়ে রাখার অবৈজ্ঞানিক তথ্য দেওয়া হচ্ছে, কিন্তু বর্ষায় যখন আমাদের এই অগভীর ব্যারেজ পানিতে টইটুম্বুর থাকবে, তখন উজানে অতিবৃষ্টির কারণে ভারত যদি হঠাৎ করে ফারাক্কার সবগুলো গেট একসঙ্গে খুলে দেয়, সেই প্রলয়ঙ্কারী আকস্মিক পানির ঢল এই পদ্মা ব্যারেজ কিভাবে সামলাবে বলুন? এর কোন উত্তর এই মেকি সরকারের মন্ত্রীদের কাছে নেই। থাকবে কি করে বলুন? যে মন্ত্রীর নামে খুনের অভিযোগ আছে, তিনি মন্ত্রিত্বগিরি ফলাচ্ছেন এবং কোন রকমের তার কোনো জনগণের কাছে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। তার কাছ থেকে কি আশা করবেন বলেন? ব্যারেজ টিকিয়ে রাখতে গেলে তখন আশেপাশের সব জনপদ ভাসিয়ে দিতে হবে। তাছাড়া 2 কিলোমিটার দীর্ঘ একটি ব্যারেজে মাত্র 20 মিটার দৈর্ঘ্যে দুটো ফিশ পাস দিয়ে কিভাবে নদীর কোটি কোটি মাছ এবং জলজ প্রাণীর অবাধ বিচরণ নিশ্চিত হবে, তার কোনো বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা বা মডেল তাদের কাছে নেই। অতীতে বড়াল নদের উৎস মুখে স্লুইস গেট নির্মাণের কারণে নদীটির যে করুণ মৃত্যু হয়েছিল, তা থেকে পানি উন্নয়ন বোর্ড বিন্দুমাত্র শিক্ষা নেয়নি, বরং আগের ভুলগুলো শুধরে গঙ্গার স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার বদলে তারা মেতে উঠেছে আরেকটি দানবীয় এবং ধ্বংসাত্মক কাঠামো নির্মাণের উন্মত্ত মহোৎসবে। একথা আমি হয়তো বলছি, আমি বিশেষজ্ঞ নই, কিন্তু বিশেষজ্ঞ না হয়ে যে কথাটি বলা যায় যে রাষ্ট্র পরিচালনার নামে দেশের প্রাণ প্রবাহ, নদী, প্রকৃতি এবং কোটি কোটি মানুষের জীবন জীবিকা নিয়ে ছিনিমিনি খেলার কোনো ম্যান্ডেট বা আইনি অধিকার কোনো সরকারের নেই। সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, ইউনূস হোক। অবৈধ ইউনূস সরকারের এই বর্ধিত সংস্করণ হিসেবে প্রতিষ্ঠিত তারেক রহমানের এই অযোগ্য সরকার কেবল নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্ব ঘোচাতে শেখ হাসিনার পদ্মা সেতুর পাল্টা হিসেবে দেশবিরোধী এই পদ্মা ব্যারেজ নির্মাণের যে অপরিণামদর্শী খেলায় মেতেছে, তা বাংলাদেশের বুকে এক স্থায়ী ক্ষত সৃষ্টি করবে। একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমাদের নিজস্ব নদী রক্ষা এবং পানি সম্পদ ব্যবস্থাপনার নীতি কখনোই বিদেশি প্রভুদের তুষ্ট করার জন্য হতে পারে না। এই আত্মঘাতী এবং অবিবেচক মেগা দুর্নীতি প্রজেক্ট অবিলম্বে বাতিল করে গঙ্গার পানির ন্যায্য হিস্সা আদায়ে আন্তর্জাতিক কূটনীতিতে জোর দেওয়াটাই হবে এখন সবচেয়ে বড় দাবি। এই দাবিতে আপনারও যোগ দেওয়া উচিত। আমেরিকার সঙ্গে চুক্তির যদি মনে করেন দেশ বিক্রি করে দেওয়ার চুক্তি এই পদ্মা ব্যারেজ সেরকমই একটি প্রকল্প। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে, তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।